থেকে জানাই আরও একবার স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে যেমন আলোচনা হয়ে থাকে, তেমন কিন্তু আমরা একটু কি বলবো, আমাদের স্কিনের ব্যাপার নিয়ে আমরা আলোচনা করে থাকি, আমাদের হেয়ারের ব্যাপার নিয়ে আমরা আলোচনা করে থাকি। কারণ আমাদের শরীরটাকে যেমন ভেতর থেকে যেমন হেলদি রাখা দরকার, তেমন কিন্তু বাহ্যিকভাবে আমার স্কিনটাকে, আমার ত্বকটাকে যত্ন করা দরকার, আমার হেয়ারটাকে সুন্দর নয় যত্ন করা দরকার। কারণ আমি যদি আমার হেয়ারের যত্ন করি, ভালো করে যদি কেয়ার করি, তাহলে কিন্তু আমার হেয়ার বলুন, স্কিন বলুন, এমনি সুন্দর থাকবে। ওটাকে আলাদা করে কিন্তু চর্চা করার প্রয়োজন হবে না। কিন্তু রেগুলার আমার হেয়ার বলুন, আমার স্কিন বলুন, এগুলো যত্ন নেওয়া ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের স্কিন যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু অনেক রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে। শুধুমাত্র যে বাহ্যিক প্রবলেম হবে তা না, ইন্টারনালও অনেক প্রবলেম আপনি আস্তে আস্তে লক্ষ্য করতে পারবেন। তাই জন্য এই স্কিন আর হেয়ার কিন্তু আমাদের খুব গুরুত্ব দেওয়া দরকার, আমাদের এগুলো যত্ন নেওয়া দরকার। সেই কারণে কিন্তু আজকে অনুষ্ঠানে স্কিন রিলেটেড আমরা আলোচনাটা রাখছি। বিভিন্ন রকম স্কিনের বিভিন্ন রকম মানে সমস্যা হয়। শুধুমাত্র যে পিম্পলস বা শুধুমাত্র যে আমাদের স্কিনের ওপর পটস বলুন, মানে ডার্ক স্পট বলুন, শুধু এই সমস্ত সমস্যা নয়, বিভিন্ন রকম সমস্যা আছে। আজকে যেই সমস্ত সমস্যা, মানে স্কিনের যেই সমস্ত সমস্যা নিয়ে খুব একটা আলোচনা হয় না বা আমরা খুব একটা গুরুত্ব দিই না, সেই সমস্ত আলোচনা আজকে অনুষ্ঠান থাকবে। আপনারা কিন্তু প্রথম থেকে অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। সকলে জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। দেখুন আপনার টিভি স্ক্রিনে দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, ওই দুটো নাম্বারে কল করে আপনি আপনার যে কোনো সমস্যা নিয়ে ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে পারেন। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, আজকে স্ক্রিন রিলেটেড কোয়েশ্চেন। তো প্রথম কোয়েশ্চেন আমি ডাক্তারবাবুর কাছে এটাই রাখবো যে স্যার একটা কথা বলুন, যে আমরা স্কিনে যেমন স্টেচ মার্ক নিয়ে আমরা পরে আসবো, তো কালকে একটা বোধহয় আমাদের কল এসেছিল, স্টেচ মার্ক নিয়ে বোধহয় একটা কল এসেছিল, কিন্তু আজকে একটুখানি কথা বলবো যে সবার প্রথমে কথা বলবো যে সেতি, মানে এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে শুধুমাত্র বয়সের, মানে বয়স্ক ব্যক্তিদের হচ্ছে এমন নয়, অনেক সময় ছোট বয়সের ব্যক্তিদেরও দেখা যায় গায়ে ছোট 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 সাদা মার্কস দেখা যাচ্ছে এবং পরবর্তীকালে ওটা একটু একটু করে বেড়ে অনেকটা বেড়ে যাচ্ছে। এই সেতিটা এটা কেন হয়, প্রথমে এটা জানবো। দেখুন, সেতি হচ্ছে এমন একটা সমস্যা যেটা কি হয়, হাইপোপিগমেন্টেশন। হাইপোপিগমেন্টেশন মানে পিগমেন্ট মানে হচ্ছে আমাদের রং। আচ্ছা, এবার আমাদের যে স্কিনের কালার, তার থেকে যেটা আরও হালকা যদি কোনো স্পট আসে সেটাকে আমরা হাইপোপিগমেন্টেশন বলি। আর যদি আমাদের স্কিনের কালারের থেকে বেশি কালোর দিকে কোনো স্পট আসে, কালো কালারের, সেগুলোকে আমরা হাইপার পিগমেন্টেশন বলি। এই সেতির আরেকটা নাম ইংলিশে বলা হয়, আমাদের ভিটিলিগো বলে বলা হয়, ঠিক আছে? সেতিকে ভিটিলিগো বলা হয়। এই সেতি মেইনলি হাইপোপিগমেন্টেশন, মানে আমাদের স্কিনের মধ্যে যে মেলানিনটা থাকে সেই মেলানিনটা নষ্ট হয়ে যায়। যেই সব জায়গায় নষ্ট হয়ে যায় সেইখানেই কিন্তু এই সেতির প্রবলেমটা দেখা যায়, যেটা আমাদের বলি যে সেতি হয়েছে। আচ্ছা, এই জিনিসটা একটা হচ্ছে আমাদের, এটার সাথে কিন্তু আমাদের লিভারেরও কিছু রিলেশন আছে। কারণ হচ্ছে দেখুন, আমাদের যে লিভার, ও হচ্ছে আমাদের একটা কিন্তু বড় একটা ভাইটাল অর্গান, মানে এর বিশাল গুরুত্ব। এবং কিন্তু আমাদের ব্রেনের পরে যদি সেকেন্ড ব্রেন বলা হয়, তাহলে কিন্তু লিভারকেই বলা হয় আমাদের সেকেন্ড ব্রেন। কারণ কি, এর মধ্যে বুদ্ধি প্রচণ্ড। ও যে কোনো খাদ্য খাবার আমরা যে খাই, সেই খাদ্য খাবারগুলো রক্তে তার যে পুষ্টিটা, সেই খাদ্য খাবারের যে গুণাগুণটা, মানে পুষ্টিটা, সেটা আমাদের রক্তে যাবার আগে সেটা কিন্তু লিভারের মাধ্যম দিয়ে পাস করতে হবে। এবার লিভার দারোয়ান হিসাবে কাজ করবে, যেগুলোকে ও ভালো মনে করবে সেগুলোকে ছেড়ে দেবে, যেগুলো খারাপ মনে করবে ও শরীর থেকে বের করে দেবে বিভিন্ন ওয়ে যেগুলো আছে সেগুলো দিয়ে। এইবার আমাদের যে খাদ্য মানে সেতিটা হচ্ছে, সেটার হচ্ছে লিভার রিলেটেড। লিভারে যখন কোনো সমস্যা দেখা দেয়, সেই থেকে যখন এরকম আমাদের মেলানিনটা নষ্ট হয়ে যায়, দেখা যায় যে সেখানে কিন্তু হাইপোপিগমেন্টেশন এসছে, যেটা তার মধ্যে একটা হচ্ছে সেতি। আবার অনেকের ক্ষেত্রে কিছু কিছু সাদা স্পট দেখা যায়, বাচ্চাদের ক্ষেত্রে গালে বিশেষ করে দেখা যায়, গালে হচ্ছে হালকা হালকা। সবগুলো কিন্তু সেতি নয়, এটা কিন্তু সামনাসামনি এলে বোঝা যাবে কোনটা সেতি কোনটা সেতি নয়। সেতি শরীরের যে কোনো অংশে হতে পারে, সারা শরীরেও ছড়িয়ে যায়। এমনকি যে লোমগুলোও দেখা যায় যে সাদা হয়ে গেছে, ঠিক আছে? একই কারণ, যেমনি আমাদের গ্রে হেয়ার হয় বা চুল পেকে যায়, সেখান থেকে মেলানিনটা নষ্ট হয়ে যায়, এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে মেলানিনটা নষ্ট হয়ে সারা স্কিন হোক বা হেয়ার হোক, লোম হোক, বডির যে কোনো পার্ট হোক, সবই কিন্তু সাদা হয়ে যাচ্ছে। একদম। আর একটা কথা যে মানে আরেকটা যে দেখা যাচ্ছে যে মানে সেটা স্কিনের আরেকটা প্রবলেম, ছুলি।
ছুলি যেটা আমরা বলি সেটা হচ্ছে স্কিনে আরেকটা প্রবলেম। তো আমি বলতে চাইছি যে এটা কি শুধুমাত্র মানে যেই জলে হয়তো স্নান করছে সেই জলের হয়তো কোয়ালিটি ভালো না বা কিছু সেই সমস্ত কারণে হয় না ইন্টারনাল কোনো প্রবলেম সেটার ভেতর থাকে? দেখুন এইগুলো জল দেখুন যে কোনো জল যেটা আমরা ইউজ করি 5 জন ধরুন বাড়িতে ইউজ করছে, ঠিক আছে, 5 জনের তো আর ছুলি হচ্ছে না, সেটাই, ঠিক আছে। এইটা ইন্টারনাল যে কোনো রোগ ইন্টারনাল প্রবলেমটা থাকতে হবে, কারণ ইন্টারনাল প্রবলেম না থাকলে বাইরে থেকে যে সমস্যাগুলো অ্যাটাক করে, আমার যদি বডির ইমিউনিটি বেশি থাকে, প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তাহলে সেই রোগটা আমার কিছু করতে পারবে না। দেখুন আমরা যেমনি দেখি ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন জিনিস আমাদেরকে অ্যাটাক করে, ঠিক আছে, এত বড় করোনা হয়ে গেল। এবার সবাই কি অসুস্থ হয়েছে? সবাই কিন্তু অসুস্থ হয়নি, বা যারা অসুস্থ হয়েছে কেউ তাড়াতাড়ি সেরে গেছে, কেউ মারাও গেছেন। এইটা কেন, এই ডিফারেন্সটা কেন? কারণ আমরা তো জনে জনে ওই ব্যাকটেরিয়াগুলোকে আটকে রাখতে পারিনি একটা খাঁচার মধ্যে, ভাইরাসটাকে আটকে রাখতে পারিনি, ঠিক আছে। কিন্তু কি হচ্ছে, আমাদের নিজেদেরকে আমরা ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করছি। যখনই আমাদের ইমিউনিটি বেশি বেড়ে আছে, বা সারা জীবন ধরে যাদের ইমিউনিটি ভালো ছিল তারাই দেখবেন ক্ষতিগ্রস্ত কম হয়েছে। এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল। মানে আমার শরীরে যে প্রবলেমগুলো আসছে সেটা যদি ভেতর থেকে আমার শরীর ঠিক থাকে তাহলে রোগ অ্যাটাক করবে না, এবং সেটা যদি না থাকে তাহলে রোগ অ্যাটাক করবে, আমাকে ভুগতে হবে সেই রোগ নিয়ে। তার জন্যই বলছি যে কোনো রোগ ওই বাইরের ধরুন, হ্যাঁ বাইরের কেমিক্যাল, বাইরের পলিউশন এগুলো এফেক্ট করে, নষ্ট করে, কিন্তু আমার যত ভেতর থেকে আমি সুস্থ থাকবো তাহলে এই নষ্টটা কিন্তু রিকভারি করা যাবে, বা আমার কাছে ওই ওই বাইরের এনভায়রনমেন্টটা আমাকে নষ্ট করতে পারবেও না, বা আমার ক্ষতি করতে পারবে না। একদম। আর স্কিনের ওপর যেটা দেখা যায়, মানে টিনেজারদের এটা প্রচন্ড একটা কমপ্লেন যে স্কিনে পিগমেন্টেশন বেড়ে যাচ্ছে, তো এটা কেন হচ্ছে? দেখুন যেই পিগমেন্টেশনটা আপনি বলছেন, হাইপার পিগমেন্টেশনের কথা বলছেন, সেইটা ছোট থেকে বড় সবার ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য, যে আমার স্কিনটাকে কিন্তু যত্ন নিতে হবে। স্কিন যদি আমি যত্ন না নিই তাহলে কিন্তু সূর্যের আলোর থেকে সেই স্কিনটা কালো হয়ে যাবে, কারণ সূর্যের আলোটা পুড়িয়ে দেয়, ঠিক আছে, আমাদের চামড়াটাকে পুড়িয়ে দেয়। অনেকে দেখবেন যারা বিদেশিরা খুব বেশি সাদা চামড়া, তারা কি করে ইচ্ছে করে সানবাথ নেয়, মানে সূর্যের মধ্যে পড়ে থাকে, সমুদ্রের পাড়ে গিয়ে সূর্যের নিচে পড়ে থাকে। কেন পড়ে থাকে? যাতে নিজের গায়ের রঙটা তামাটে করতে পারে। আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা ওদের মতো অত ফর্সা না, আমাদের সাধারণ গায়ের রং, নর্মাল গায়ের রং যেটা আছে সেখান থেকে যদি আমরা ওরকম পুড়ে যাই অটোমেটিক কালো লাগবে আমাদের দেখতে। তার জন্যই ওইটা কিন্তু আমাদের কেয়ার নিতে হবে। বাচ্চা হোক বড় হোক সবারই কিন্তু সূর্যের আলোর থেকে প্রোটেকশন নিতে গেলে প্রথম কথা ছাতা ইউজ করা উচিত, দ্বিতীয় কথা চোখের চারিপাশ গার্ড করার জন্য সানগ্লাস পরা উচিত, পোশাক ফুল স্লিভ পরা উচিত, এবং এইগুলো ছাড়াও আমাদের তাও যদি এক্সপোজড এরিয়াগুলো থাকে যেটা আমরা কভার করতে সবসময় পারি না, তাহলে সেই জায়গায় সানস্ক্রিন ইউজ করা উচিত, যাতে আমার সূর্যের আলো থেকে আমার স্কিনটা ড্যামেজ না হয়। একদম। আমাদের কলার বন্ধু চলে এসেছেন, দেখে নেব আজকে আমাদের সাথে ফার্স্ট কলার কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, ডাক্তারবাবুর অনুষ্ঠান আমি দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আমার প্রশ্ন আছে। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন আগে একটু সেটা বলুন। আমি শ্যামবাজার থেকে বলছি। বেশ, শুনবো আপনার কি প্রশ্ন আছে। হ্যাঁ, আমার নাম পৌলমী সরকার, বয়স 26। আমার গ্যাসের একটা সমস্যা হচ্ছে বিগত 6 মাস ধরে। যা খাবারই খাই একটা কেমন বদ হজম, একটা অম্বলের ঢেকুর রয়েছে। এটা কেন কি আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনার স্টুলটা কি ক্লিয়ার হয়? পটি ক্লিয়ার হয়? হ্যাঁ, স্টুল ক্লিয়ার আছে, রেগুলার হচ্ছে। আর আপনার খাওয়ার ধরনটা কি আছে? একটা টক টক কেমন জলটা ওঠে না, আপনার ওটা অ্যাসিড হয়, অম্বল হয় যেটা বলি আমরা, সেটাই বলছি। আপনার খাওয়ার ধরনগুলো কেমন? আমার সাথে সাথে একটা অম্বলের মতো ঢেকুর। হ্যাঁ, আপনার খাওয়ার ধরনগুলো কেমন? রেগুলার আপনি কি খান সেটাই আর কি বলছেন। খাদ্য খাবার কি? ভাতই থাকে, মানে আমি দুবেলা ভাতই খাই, দুপুর বা রাত্রে ভাতই থাকে। এমনি বাইরের খাবার খুব বেশি যে থাকে তা নয়, আগে ছিল না এই সমস্যা, 5-6 মাস ধরে এই প্রবলেমটা আমাদের। আর আপনার যেটা হচ্ছে, আপনি কি মানে কেমন টাইমে খাদ্য খাবার খান? খাওয়ার সময়টা কেমন? হ্যাঁ, দুপুরে খাওয়ার টাইমটা কাজ থেকে ফিরে আমার 4-4:30 বেজে যায়, এবার অনেকটা গ্যাপিং থাকে, আবার রাতেও সেরকম 11:30 মতো বেজে যায়। আর জল কতটা খান আপনি? জলের পরিমাণ অনেকটাই কম। অনেকটাই কম, ঠিক আছে। আপনি সারাদিনে 1 লিটার মতন হয়তো আমি খাই। বাবা, শুনতে থাকুন আপনি, আমি সবটা বলছি। টিভিতে শুনতে দেখুন, আপনাকে আমি এতগুলো প্রশ্ন করতে করতে একটা জায়গায় গিয়ে আমি বুঝতে পারলাম যে আপনার এটার কারণটা কি কি হতে পারে। সাধারণত গ্যাস অম্বলের সমস্যা তাদের হয় যাদের হজমের গন্ডগোল হয়। হজমের গন্ডগোল বলতে কি হয়, আমার স্টুলটা খুব কনস্টিপেশন হয়ে যাবে, না হলে দেখা যাবে খুব পাতলা স্টুল হচ্ছে। সঠিকভাবে যেরকম আমাদের
স্টুলটার আকারটা হওয়া উচিত সেরকম হচ্ছে না, ঠিক আছে? এটা একটা বড় ব্যাপার, কিন্তু এই দিক দিয়ে এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার পেটের সমস্যা আছে কিনা। স্টুলের আকার, আমাদের যে মল ত্যাগ করি আমরা, তার যে আকার দেখে কিন্তু বোঝা যায়, ঠিক আছে, যে আমার স্টুলটা ঠিক হচ্ছে কিনা। তার কালার দেখে বোঝা যায় আমার স্টুলটা ঠিক হচ্ছে কিনা। এটা একটা বড় ব্যাপার। আপনার ক্ষেত্রে আমাদের বলবো আয়ুর্বেদা মতে বলছে যে আমাদের সবচেয়ে অগ্নি, যেটা আমাদের যেই ডাইজেস্টিভ ফায়ার বলি আমরা, যেটা পেটে হজম করতে সাহায্য করে, সেটা সবচেয়ে ভালো কাজ করে যখন সূর্যটা আকাশে একদম সবচেয়ে উঁচুতে থাকে। একদম মাথার উপরে যখন আমাদের সূর্য থাকে তখন সেটা সবচেয়ে ভালো কাজ করে। এবং সেই সময়টা কখন, ঘড়ি দেখে যদি বলি তাহলে 12টা, 12:30, 1টা, এই টাইমটা মোটামুটি আমাদের দুপুরের খাওয়াটা কিন্তু ওই টাইমে খাওয়া উচিত। সেখানে আমি মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, যাই খাই না কেন, সেই সময় যদি আমি খাবারটা খাই তাহলে কিন্তু হজমটা খুব ভালো হবে। সেই সময় আমার হজমের শক্তিটা অনেক বেশি থাকে, এইটা মাথায় রাখতে হবে। আপনার ক্ষেত্রে যে গ্যাপটা পড়ছে, সেখানে দুপুরে নাকি আপনি বিকেলে খাচ্ছেন, এইটা কিন্তু মারাত্মকভাবে আপনার শরীরকে ক্ষতি করতে সাহায্য করছে। আপনার 6 মাস ছিল না, আপনি নিজেও ভেবে দেখুন, হয়তো এর আগে এতটা লেট হতো না। এবার আপনার বডি বুঝে গেছে আপনার খাদ্য খাবারের টাইমটা ছিল হয়তো 1টা 2টো এরকম। ওই টাইমেই কিন্তু আপনার খাদ্য না থাকলেও ও অ্যাসিড বের করে দেবে যাতে খাদ্য খাবার হজম হয়। যখন খাদ্য খাবারগুলো পাচ্ছে না, আপনার এটাকে বলা হচ্ছে GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল অ্যাসিড রিফ্লেক্স। আপনার যেটা হয়েছে, মানে আমাদের যে অ্যাসিডটা থাকে স্টমাকের মধ্যে থাকে পেটের ভেতরে, এবং খাদ্য খাবার হজম করতে সাহায্য করে। তারপরে খাদ্য খাবারগুলো রসটা চলে যায় আমাদের ব্লাডে, বাদবাকিটা আমাদের মল হয়ে বেরিয়ে যায়। কিন্তু এই যখন অ্যাসিড অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে এবং নিয়মিত আপনি খাবার দাবার মেনটেন করছেন না, লাইফস্টাইল মেনটেন করছেন না, সঠিকভাবে জল খাচ্ছেন না, তখন ওটা এতটা বেড়ে যায়, ও ফুটতে থাকে, টকবক করে যেন ফুটছে। ফুটতে ফুটতে কী হবে, আপনার বুকের ওপরে চলে আসবে, দেখবেন বুক জ্বালা করছে। অনেক সময় দেখবেন গলা দিয়ে কিছু বেরিয়ে এলো, দেখবেন সেটা হয়তো খুব টক টক ভাব হবে। অম্ল যেটা বলি, অম্ল মানে টক, অম্বল যে হয় যেটা বলি আমরা, সেটাই হচ্ছে এই অ্যাসিড রিফ্লেক্স, যেটা আমরা GERD বললাম। এইটাকে ঠিক করতে গেলে প্রথমে আপনার যেটা করতে হবে, সঠিক টাইমে খেতে হবে। দুপুরে মোটামুটি 1টা নাগাদ খেয়ে নিতে হবে। রাত্রের খাবার একটু তাড়াতাড়ি খেতে হবে। দুপুরের খাবারটা একটু ভারী খাবেন, রাত্রের খাবারটা একটু হালকা খাবেন, যাতে সহজে হজম হয়। দ্বিতীয়ত, খাবার আধ ঘন্টা আগের থেকে জল খাওয়া বন্ধ করবেন, খাবার আধ ঘন্টা পর থেকে জল খাওয়া শুরু করবেন। সারাদিনে আপনার যা ওজন, সেটার যদি আপনার বলবো যে মানে তার 50 ml করে প্রত্যেক কেজিতে খেতে হয়। মানে যদি আপনার বলবো 60 কেজি ওজন, তাহলে আপনার 3 লিটার জল খেতে হবে। 5 6 30, সেটা লিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এবার যদি আপনার ওটা হয় 40 কেজি, তাহলে 4 5 20, 2 লিটার জল খেতে হবে যদি আপনি নর্মাল লাইফ লিড করেন। এবার যদি আপনি অতিরিক্ত ব্যায়াম করেন বা অতিরিক্ত ঘাম হচ্ছে, সেখানে 1 লিটার জল কিন্তু আরও বেশি খাওয়া উচিত। এইভাবে যদি আপনি মেনটেন করেন, দেখবেন এইটা কিন্তু চট করে আর বাড়তে পারবে না। আর এর সাথে সাথে আমাদের আয়ুর্বেদিকের চিকিৎসা আছে। আপনার 6 মাস হয়ে গেছে, এটাকে ফেলে রাখবেন না। পরে কিন্তু এই অ্যাসিডিটির থেকে গ্যাস্ট্রাইটিস হয়। গ্যাস্ট্রাইটিস মানে আমাদের যে স্টমাক, সেখানে কিন্তু ইনফ্লেমেশন মানে ফুলে ওঠে। তারপরে গ্যাস্ট্রাইটিস থেকে সেখানে কিন্তু গ্যাস্ট্রিক আলসার হয়, মানে সেখানে কিন্তু একটা ঘাও তৈরি হয়। এই যে ঘা, যে এগুলো কিন্তু সারা মারাত্মক স্টেজ। দেখবেন এক একজনের কমপ্লেন করে পেটে খুব ব্যথা, অনেক দিন ধরে ভুগছে, জ্বালা করছে, পটিটা হচ্ছে কালো। একটা ধারণা হতে পারে যে সেখান থেকে হয়তো গ্যাস্ট্রিক আলসারও তার আছে, ঠিক আছে? সেটা পরীক্ষা করলে বেরিয়ে যায়। তো এর জন্যই বলবো, নিয়ম করে মেনটেন করুন, আমাদের চেম্বারে এসে ট্রিটমেন্ট করে নিন, তাড়াতাড়ি আপনি কিন্তু সুস্থ হয়ে যেতে পারবেন। একদম, অনেকক্ষণ থেকে কিন্তু আমাদের কোনো বন্ধু অপেক্ষা করছে, দেখে নেবো তার সাথে কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছিলাম ম্যাডাম। আচ্ছা, বলুন কি সমস্যা আছে? হ্যালো, হ্যাঁ বলুন সমস্যাটা বলুন। সমস্যাটা আমি যে আমার এই ইউরিন করতে গেলে স্পিডে হয় না, ইউরিনের প্রবলেম হচ্ছে। বুঝতে পারছি না, আরেকটু ক্লিয়ার করে বলুন। বলছি ইউরিন করতে গেলে ইউরিনটা স্পিডে হয় না আমার। আচ্ছা, ইউরিনটা ক্লিয়ার হয় না, তাই তো? আপনি কোনো ওই থেমে থেমে হয়। আচ্ছা, থেমে। আপনার বয়স কত? আমার এখন 56 বছর বয়স। কোনো টেস্ট করেছেন বা ডাক্তারবাবু দেখিয়েছেন? ওই
দেখানি, আলট্রাসোনোগ্রাফিও করিনি, ওটা তো আমার প্রস্টেটের প্রবলেম আসতে পারে। একদম তাই। এটা মনে হচ্ছে আপনার প্রস্টেটেরই সমস্যা। জেনারেলি কি হয়, বয়স বাড়ার সাথে সাথে শুনতে থাকুন আপনি, এক একজনের এই আর প্রস্টেট। ওটা ডাক্তারখানে যদি ওই ওষুধের নাম বলে দেন, ওষুধ যদি খেয়ে একটু উপশম পাই। শুনুন, চিকিৎসা কোনোদিন নাম বলে, তাহলে তো আমরা ডাক্তারিটাই করতাম না, তাহলে তো ওষুধের দোকান খুলে বসতাম আমরা। ওইভাবে কোনোদিন চিকিৎসা হয় না, এটা আয়ুর্বেদিক চিকিৎসা। আপনি শুনতে থাকুন, আমি আপনাকে বলছি ব্যাপারগুলো। আয়ুর্বেদ এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা আপনাকে গোড়া থেকে ঠিক করবে। আপনি যেটা বলছেন ওষুধের নাম, আপনাকে আমি কোনো পরীক্ষা করলাম না, দেখলাম না, আপনাকে ওষুধের নাম কি বলা হবে? আদৌ ওটা প্রস্টেটের প্রবলেম কি না, তার কিছু ইনভেস্টিগেশন। দেখুন, চিকিৎসা করলে ভালো করে করবেন যাতে আপনি সুস্থ হয়ে যান। আর যদি নিয়ম রক্ষা করার জন্য ওষুধ খাবেন, তাহলে ওষুধের দোকানে গিয়ে কিনে খেতে হবে আপনার। ঠিক আছে? চিকিৎসা না করলে কোনো রোগ সারে না। ওষুধের দোকানে যারা ওষুধ দেন ওনারা কিন্তু ডাক্তারবাবু নন, প্রথম কথা। এবার আমাদের আয়ুর্বেদ চিকিৎসায় কি হয়, কিছু প্রবলেম যেগুলো থাকে, যে কোনো সমস্যার, সেগুলোকে কিন্তু উইদাউট সার্জারি করা হয়। সাধারণভাবে এই মডার্ন মেডিসিনে প্রস্টেটের ওষুধ দিয়ে যখন সারে না, আস্তে আস্তে যখন প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা বাড়তে থাকে, তখন ওটিতে চলে যায়, ওটা অপারেশনে চলে যায়। ঠিক আছে? ওটি করতে হয়। আমাদের এখানে কিন্তু কোনো রকম কাটাছেঁড়ার ব্যাপার নেই, আপনি ওষুধের মাধ্যমেই কিন্তু ঠিক হতে পারবেন। তার জন্য আপনার চিকিৎসা করাতে হবে। চিকিৎসা করাতে হলে আমাদের এখানে আসতে হবে। আপনাকে আমি একটা ওষুধের নাম বলে দেবো, আপনি ওটা খাবেন, দেখবেন কিছু রেজাল্ট হবে না, আপনি পরের দিন ফোনে আবার বলবেন যে আমাকে ওষুধ বলেছিল, কোনো আপনার কাজ হয়নি। আমাদের ওরকম চিকিৎসা হয় না। সঠিক আয়ুর্বেদ চিকিৎসা করতে গেলে আপনার সঠিক জায়গায় আসতে হবে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ওরকমই একটা জায়গা, যেখানে অনেক মানুষ তাদের সমস্যা নিয়ে এসছেন। আপনার মতো সমস্যাও নিয়ে এসছেন অনেকে, যাদের পেচ্ছাব ইউরিন ক্লিয়ার হচ্ছে না। ওইখানে দুরকম প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা যায় যদি ইউরিনের যেদিক দিয়ে পাস হয়, সেখানে যদি অনেক সময় যদি স্টোন হয়, সেখান থেকে ইউরিনের ডিস্টার্ব হবে। আবার প্রস্টেটের সমস্যায়ও ডিস্টার্ব হবে। আপনার যে বয়স, এখানে প্রস্টেটের গ্ল্যান্ড এনলার্জ হওয়ার চান্সেস বেশি আছে, তাহলে তাকে সেটা ঠিক করতে হবে। যদি ওষুধ দিয়ে যদি ওইভাবে হতো, তাহলে তো পৃথিবীতে ডাক্তারবাবুরাই থাকতেন না। ঠিক আছে? আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, আসুন। যদি আপনার ইউএসজি করা নাও থাকে, আসুন ডাক্তারবাবুদের দেখান। ওনারা মনে করলে আপনাকে ইউএসজি করতে বলবে, কি করতে হবে না করতে হবে ওনারাই গাইড করে দেবে। হেল্পলাইন নাম্বার এবং চেম্বারগুলো কোথায় কি রয়েছে সমস্ত ডিটেইলস আমি জানাবো আপনাদেরকে, কিন্তু তার আগে দেখে নেব আমাদের সাথে এই মুহূর্তে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে বলছেন? আচ্ছা, বর্ধমান থেকে আগের কলও ছিল। বেশ, বলুন কি সমস্যা আছে? সমস্যাটা হচ্ছে আমার না মানে শোয়ার পর ঘুমের থেকে উঠলে কোমরে না ব্যথা করছে, মানে হট করে উঠে দাঁড়াতে পারছি না, বসে পড়তে হচ্ছে। আচ্ছা, মানে ঘুম থেকে সকালে যখন উঠছেন তখন একটা ওই জায়গায় স্টিফনেস হচ্ছে, কোমরে টান লাগছে। কোমরে টান লাগছে, এটাকে বলা হয় মর্নিং স্টিফনেস। এইটার দেখুন, আপনার কি ধরনের কাজকর্ম করেন আপনি? অফিসিয়াল জব, মানে বসেই চেয়ারে বসে কাজ, মানে মোটামুটি 8 ঘন্টা আপনার চেয়ারে বসে কাজ করতে হচ্ছে, তাই তো? এমনি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ বা কিছু করেন আপনি? না, সেভাবে আগে খেলাধুলো করতাম, এখন আর সব ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আপনার ওজনটা কেমন, ভারী চেহারা না হালকা চেহারা? আচ্ছা, 85 আমার। 85। আচ্ছা, আপনার বয়সটা বলুন তো কত এখন? বয়স 32। 32। আর কত আপনার হাইটটা কত? 5'9". 5'9". আচ্ছা, শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, দুটো তিনটে ব্যাপার হতে পারে আপনার। একটা, প্রথম কথা হচ্ছে যে আপনার যে ওজনটা, সেই ওজনটা কিন্তু বেশি। এবার ওটা যদি মাংসপেশির ওজন বেশি হয়, তাতে ক্ষতি নেই, লাভ। কিন্তু দেখা যায় সাধারণত যাদের এইসব সমস্যাগুলো থাকে, তাদের ফ্যাটের ওজন বেশি। দেখা যাবে যে আপনার হয়তো ফ্যাটটা বেশি শরীরে, কারণ যে ওজনটা বললেন সেটা খুব একটা কম নয়। ঠিক আছে? কি হয় এই ক্ষেত্রে, আপনি বসে কাজ করছেন, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই, আপনার কিন্তু মাংসপেশির ক্ষমতাটা কম আরেকজনের থেকে, যে ধরুন হেঁটে চেড়ে বেরিয়ে কাজ করছে। কারণ আপনার এই কাজটাকে বলা হয় সিডেন্টারি লাইফস্টাইল, মানে চেয়ারে এক জায়গায় বসে কাজ। এবার ঘন্টার পর ঘন্টা বসছেন আপনি, যেহেতু ঘন্টার পর ঘন্টা একভাবে বসে থাকছেন, আপনার যে চেহারাটা ভারী, বডির ওয়েটটা কিন্তু আপনার ব্যাকবোনের ওপরে পড়ছে, কোমরের ওপরে পড়ছে। ঠিক আছে? পড়ার পর সেখানে যেহেতু আপনার কোনো ব্যায়াম ট্যায়াম আপনার অভ্যাস নেই করার আপাতত,
তার জন্য কী হয়, যেহেতু মাংসপেশি ধরে রাখার ক্ষমতাটা কমে যায় আপনার পিছনের হাড়গুলোকে, তার জন্য কি হয়, সেখানে কিন্তু একটা ব্যথার সৃষ্টি হয়। এবার এই ব্যথাটা দীর্ঘদিন থাকতে থাকতে কি হয়, আপনার যে কোমরের হাড়ের যে বক্রতাটা, মানে কীরকম বেঁকে থাকতে হয়, বেন্ডটা, সেই বেন্ডটা চেঞ্জ হয়ে যায়। কারণ পেটটা সামনের দিকে বেরিয়ে আসলে বেন্ডটা আরও ঢুকে যাবে। দেখবেন আপনি আপনার মেরুদণ্ডের হাড়ে কোমরে হাত দিয়ে আপনারটা কিন্তু চট করে দেখতে পাবেন না, একটু ভিতর দিকে হাত ঢোকাতে হবে, যেহেতু আপনার ওই ব্যাকা ভাবটা চলে আসছে, তার জন্যই কিন্তু পেনটা বাড়ছে। ঠিক আছে, এইটাই কিন্তু ডিফারেন্স। আবার অনেকে যারা কুঁজো হয়ে যায় তারা ওটা বাইরের দিকে চলে আসে। সঠিক হতে গেলে ঠিক মতো পজিশনিং থাকতে হবে, তাহলে তাদের ওই সমস্যাগুলো থাকে না। তো আপনার এটার জন্য কি করতে হবে আমি বলছি। এটা তো প্রবলেমটা বোঝা গেল, এক্সরে করে আপনার দেখতে হবে সেখানে স্পন্ডেলাইটিসের ব্যথা হচ্ছে কিনা বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। এই ছোট বয়সে এটা না হওয়ারই চান্সেস আছে, তাহলে আপনার লাইফস্টাইলের প্রবলেম। এর জন্য কিছু আমাদের থেরাপি আছে, পঞ্চকর্মা থেরাপি, যেটা খুব ভালো কাজ করে এই ব্যথার জন্য। বিভিন্ন রোগের জন্য কাজ করে, কিন্তু ব্যথার জন্যও দেখা গেছে যারা ব্যথার পেশেন্টই বেশি হয়তো সংখ্যায়, কারণ আজকাল ঘরে ঘরে এই ব্যথার সমস্যাটা রয়েছে, তো তাদেরকে দেখা গেছে যারাই পঞ্চকর্মা নিচ্ছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি তারা সেরে উঠছে। আপনার ক্ষেত্রেও যদি পঞ্চকর্মা দরকার হয়, ডাক্তারবাবুরা যদি বলেন, তাহলে পঞ্চকর্মা থেরাপি আপনি নিতে পারবেন। আর প্রথম যেটা করতে হবে, হেল্পলাইনে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনার কাছাকাছি দুর্গাপুরে কবে আছে আপনি এখনই হেল্পলাইন নম্বরে কল করে জেনে নিন, সেখানে গিয়ের মধ্যেই আছে, জেনে নিন, জেনে নিয়ে দেখিয়ে নিন, তাহলে দেখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এবং ডাক্তারবাবুরা যেভাবে বলবে মেনটেন করতে, সেভাবে মেনটেন করলে দেখবেন ফার্দার এটা আর ফিরে আসবে না। একদমই তাই। হেল্পলাইন নাম্বারটা আপনাদের সবার উদ্দেশ্যে আমি জানাচ্ছি, আপনারা সবাই নোট ডাউনটা করবেন। 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে কল করে আপনাদেরকে সবার আগে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করতে হবে, দেন কিন্তু চেম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। আর মধ্যমগ্রামে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার হেড অফিস আছে, আপনারা সকলে জানেন। আর ডক্টর বি শর্মাকে কোন কোন চেম্বারে পাচ্ছেন সেগুলো একটুখানি নোট ডাউন করে নিন। মধ্যমগ্রামে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, সেটা পাচ্ছেন সোমবার ও শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার ও রবিবার। মঙ্গলবার দিন হাওড়া শিবপুরে পাচ্ছেন, টাইমটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি, এবং হাওড়া শিবপুরে রোববার দিন পাচ্ছেন আপনারা সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে পেয়ে যাচ্ছেন বুধবার দিন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে পাচ্ছেন বুধবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। এছাড়া আমতলার দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আপনারা পাচ্ছেন আমতলাতে চেম্বার, সেটা বৃহস্পতিবার দিন আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে আরেকটা দিন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। অবশ্যই কিন্তু শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন খিদিরপুরে দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, জামশেদপুর, খড়গপুর, মেছেদা, দুর্গাপুর, আগরতলা ও গৌহাটিতে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি, শিলচর, কোচবিহারে পাচ্ছেন। আর ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন হলদিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, হেরিয়া, আরামবাগ ও দিল্লিতে। এছাড়াও আপনারা পাচ্ছেন আসামের ডিব্রুগড়ে চেম্বার বা বনগাঁতে চেম্বার আছে এবং গঙ্গারামপুরেও চেম্বার আছে। এই চেম্বারগুলো কবে কোন দিন আছে সেই ডিটেলসগুলো ভালো করে আপনাদেরকে জেনে নিতে হবে হেল্পলাইন নাম্বারে কল করে। সব সময় বলছি যে হেল্পলাইন নাম্বারটা ভেরি মাস্ট, ওই নাম্বারটা আপনার যদি সাথে থাকে তাহলে কিন্তু আপনি যখন তখন ফোন করে সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারেন। অনেকক্ষণ থেকে কোনো বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেওয়া যাক কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা, বেশ। কি সমস্যা আছে? আপনার নিজের সমস্যা না অন্য কারোর? না, আমার নিজেরই প্রবলেম। আমার একটু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কন্ট্রোল কম আর কি, বেশি পরিমাণে আর কি মাছ মাংস খাই আর কি। এবার ওজনটা 106 কিলো হয়ে গেছিল। আচ্ছা, এখন বয়সটা কত আপনার? এখন 50। 50 বছর বয়স। ওয়েট কত? 106 ছিল, এখন আমি সেটাকে একটু কমিয়ে 99-তে এনেছি। একটু ব্যায়াম ট্যাম করছি আর কি। আচ্ছা, তা প্রবলেমটা কি হচ্ছে সেটা আগে বলুন। প্রবলেমটা এই পেটটা অনেক বেড়ে যাচ্ছে, এবার সেটাকে আমি না ঠিক কন্ট্রোল করতে পারছি না। আচ্ছা, ভুঁড়ি বেড়ে যাচ্ছে। আচ্ছা, কতদিন ধরে আপনার এই সমস্যাটা হচ্ছে?
মানে এমনি ছোট থেকেই একটু চেহারা বেশি আর কি, কিন্তু এখন এই বছর 3-4 দেখছি ভুঁড়িটা অনেক বেড়ে গেছে আর কি। আচ্ছা, আপনার থাইরয়েডের কোনো সমস্যা আছে? না না, আমি সেইটা টেস্ট করিয়েছি, থাইরয়েডের কোনো প্রবলেম আচ্ছা, নেই। আপনার রাত্রেবেলা ঘুমোলো কি নাক ডাকে? এই মরেছে, সেটা তো বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আপনাকে বলছি আমি। দেখুন, আপনার একটা জিনিস আপনাকে বলি, আপনার যে এত ওজন আছে, আপনি দুটো সমস্যা হচ্ছে আপনার। একটা হচ্ছে চলাফেরায় সমস্যা হচ্ছে, আরেকটা সমস্যা হচ্ছে যে কোনো মানে চলাফেরা বলতে চলাফেরা, কাজ করা, এগুলোতে সমস্যা হচ্ছে। আরেকটা দেখবেন আপনি খেয়াল করে, যে আপনি ধরুন সিঁড়ি দিয়ে উঠছেন, তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছেন, বা নিঃশ্বাস নিতে, বা ধরুন আপনি টয়লেটে গিয়ে বসছেন, সেখানে একটা পেটে চাপ লাগছে, এই প্রবলেমগুলো হবে যেখান থেকে নিঃশ্বাসের সমস্যা হতে পারে, নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে। ঠিক আছে, এই যে আপনার যে কথা বলার ধরনটা আমি যেটা দেখলাম, সেটাতে এইটা বোঝা যায় যে, কেন জিজ্ঞাসা করলাম, স্লিপ অ্যাপনিয়া, এটাকে বলে স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকার যে সমস্যাটা। এই যে নাক ডাকার সমস্যাটা, এটা একটা বড় একটা সমস্যা হয়। সেটা কি হয় জানেন? ব্রেনের মধ্যে অক্সিজেন সাপ্লাই কমে। দেখবেন যারা নাক ডাকে, আপনার পাশে যদি কেউ নাক ডাকে, বা আপনি বাড়িতে জিজ্ঞাসা করে নেবেন আমার নাক ডাকে কিনা। দেখুন, একটা অনেক সময় ডাকে, হঠাৎ হঠাৎ কারো ডাকে, সেটা হচ্ছে খুব যদি ক্লান্ত হয়ে যায় মানুষ, অঘরে ঘুমোচ্ছে, সেটা। আরেকটা হচ্ছে নাক ডাকা ছাড়া তার মানে যখনই ঘুমোবে নাক ডাকবে। এই স্লিপ অ্যাপনিয়াতে কিন্তু ব্রেনের মধ্যে অক্সিজেন সাপ্লাই কমে যায়, সারা শরীরেই কমে, ব্রেনেও কিন্তু কমে যায়। তখন মানুষের কিন্তু অ্যাক্টিভিটি স্লো হয়ে যায়। আপনার দেখুন কথা খুব আস্তে বলেন আপনি, মানে স্লোলি বলেন। ঠিক আছে, এইটা কিন্তু তার একটা সাইন। দ্বিতীয়ত, আপনার যেটা হয়েছে, এই যে ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে চান্সেস আছে সেখানে আপনার লিভারে কিন্তু ফ্যাট জমে যাওয়ার, ফ্যাটি লিভার হওয়ার খুব চান্স আছে, টেস্ট করলেই বোঝা যাবে। দ্বিতীয়ত, আপনার থাইরয়েড নেই, কিন্তু অনেকের থাইরয়েডের সমস্যাটা থাকে। এছাড়া আরও কিছু ফিজিক্যাল প্রবলেম হয় যাদের এই ওজনটা বেড়ে যায়। ঠিক আছে, কিডনির সমস্যা হয়, লিভারের সমস্যা হয়, ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি থাকে। আপনার হয়তো এই বয়সে হয়েছে কি না আমি জিজ্ঞাসা করলাম না, যাই হোক, যদি না হয়ে থাকে ভগবানের আশীর্বাদে খুব ভালো, সেটা হলে পরে আরও বেশি কমপ্লিকেশন। এখন যেটা আপনার করতে হবে, আপনি মাছ, মাংস, ডিম খেয়ে যান, কোনো অসুবিধা নেই ওজন কমানোর জন্য, কিন্তু রেড মিট খাবেন না। মাংস খেলে মুরগির মাংস, মাছ খেলে ছোট মাছ, ডিম খেলে কুসুমটা খাবেন না, এই তিনটে করবেন। দ্বিতীয়ত, যে রান্নাটা হবে সেটা কষিয়ে তেল দিয়ে মশলা দিয়ে ওটা করলে চলবে না। তেলটাও কিন্তু খুব ক্ষতিকর, এবং আমাদের লিভার ড্যামেজ করার জন্য ওই তেলে পুড়ে যাওয়া যে মশলাগুলো, সেগুলো কিন্তু ক্ষতিকর। রেগুলার যদি ওরকম অতিরিক্ত তেল মশলা দিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু হয়তো জিভের সাথে আমরা খাই, কিন্তু ওটা কিন্তু ভেতরটা ক্ষতি করে, এবং তার সাথে সাথে আমাদের যে হজম হওয়ার ক্ষমতাটাকে কমিয়ে দেয়, মেটাবলিজম, সেটাকে কমিয়ে দেয়। মেটাবলিজম কমে গেলেই কিন্তু আমাদের ওজন বাড়া শুরু করে। তার সাথে সাথে এই যে তেল মশলার থেকে কিন্তু আপনার যেহেতু ওজনের সমস্যা, কনস্টিপেশনের সমস্যাও আসতে পারে। কনস্টিপেশনের সমস্যা থেকে কিন্তু পাইলস হতে পারে। একটা রোগ বা একটা এই ওজন, এটা যে কত বড় বড় রোগকে টেনে আনে, মানে যার হয়নি সে বুঝবে না। কিন্তু যাদের ওজন বেশি আছে, যেভাবে করে হোক ওজনটা কমান। আপনার খাদ্য খাবারের মধ্যে ভাত, রুটি বা গমের জিনিস, ভাতের জিনিস, চালের জিনিস, এগুলোকে কমিয়ে আনুন। শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিন, এবং আমি যে বললাম মাছ, মাংস, ডিম খাবেন, কিন্তু কিভাবে খাবেন সেটা আমি বলে দিলাম, কম তেলে কম মশলায় খাবেন। এর সাথে সাথে এটা হলে কি হবে, আপনার আর ওজনটা বাড়তে পারবে না। তার পাশাপাশি আমাদের এখানে ট্রিটমেন্ট আছে, এখানে এনবিপিতে আসুন, ফোন হেল্পলাইন নাম্বারে কল করুন। ট্রিটমেন্ট করলে এটার একটা পার্মানেন্ট সলিউশন পাবেন, যে ওজনটা যে কমে একটা নর্মাল ওজনে আসবে, তখন কি হবে, আপনার সব সমস্যাগুলো সমাধান হবে, এবং ওজনটা আর বাড়বে না। ফেলে রাখবেন না, এই রোগ এমন মানুষের মৃত্যু পর্যন্ত নিয়ে আসতে পারে। সঠিক সময় চিকিৎসা না করালে বড় বড় রোগ থেকে মানুষের হার্ট অ্যাটাক, সেরিব্রাল অ্যাটাক, এরকম সব কিছু হতে পারে। তাই একেবারে এটাকে কিন্তু অবহেলা করবেন না। যা হয়ে গেছে, এখন নতুন করে বাঁচার চেষ্টা করুন, এটাকে সরিয়ে দিয়ে জীবন থেকে, তাহলেই দেখবেন আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন।
একদম, মানে খুব সুন্দর করে ডাক্তারবাবু আমাদেরকে বোঝালেন যে আমাদের যদি চেহারা প্রচণ্ড বেশি থাকে, শুধু চেহারার ওপর না, মানে ওজনটা যদি আমাদের বয়স আন্দাজে, আমাদের হাইট আন্দাজে যদি আমাদের ওজন অনেকটা বেশি থাকে, সেটা থেকে আমাদের কি কি রোগের সৃষ্টি হতে পারে, মানে কতটা ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, তিলে তিলে যাকে বলে যে তিলে তিলে একটু একটু করে ক্ষয়ক্ষতি হওয়া, সেটা হচ্ছে ডাক্তারবাবু এতক্ষণ ধৈর্য ধরে আমাদেরকে বুঝিয়ে বললেন। তো আশা করি যারা অনুষ্ঠানটা দেখছেন তারা খুব ভালো করে বুঝতে পেরেছেন, কারণ উনি অনেকটা ধরে ধরে সুন্দর করে সাধারণভাবে বুঝিয়েছে যাতে আমরা বুঝতে পারি সাধারণ মানুষ। তো সেক্ষেত্রে বলবো যাদের এই সমস্যাগুলো রয়েছে, যাদের ওভার ওয়েট রয়েছে, তারা প্লিজ একটু কন্ট্রোল করুন। আর সবার আগে শুধু কন্ট্রোল করলে হবে না, কন্ট্রোল করার সাথে সাথে আপনাদেরকে মানে ডাক্তারি পরামর্শটা নিতে হবে, একজন সঠিক চিকিৎসককে দিয়ে চিকিৎসাটা করাতে হবে, তাহলেই কিন্তু ঠিকঠাক ট্রিটমেন্ট হবে। তো এবার যেটা কথা, যে এই সমস্ত সমস্যাগুলো নিয়ে যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এতদিন এসেছেন, চিকিৎসা করিয়েছেন, তারা কিভাবে সুস্থ হয়েছেন, কতটা সুস্থ হয়েছেন, যে কোনো সমস্যা নিয়ে যারা এসেছেন তারা কতটা তাড়াতাড়ি সুস্থ হয়েছেন, তাদের মুখ থেকে এবার আমরা একবার শুনে নেব। নাম? গোপাল চন্দ্র দাস। কোথায় বাড়ি আপনার? বানকিপুর। কি সমস্যা হয়েছিল আপনার? প্রথমে হয়েছিল জন্ডিস, তারপরে এখন পেটে জল জমে, আর একটু অনেক আছে। পেটে যে জলটা জমেছিল, ডাক্তারবাবুর মেডিসিন খেয়ে এখন আপনি কেমন আছেন? যথেষ্ট ভালো আছে। আর মাংসপিণ্ড যেটা পেটে হয়েছিল সেটা এখন কেমন আছে? আর একটু অনেক কমেছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি এখন অনেকটাই সুস্থ আছেন, তাই তো? নাম? যোগেন্দর কর। কোথায় বাড়ি আপনার? ধর্মতলা। কি হয়েছিল আপনার? আমার অনেক প্রবলেম, যন্ত্রণা, লড়তে চড়তে পারতাম না, খাওয়ার প্রবলেম। কতদিন ধরে আপনি রোগটা? 10 বছর। 10 বছর। আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছি, সব টেস্ট করিয়েছি। কোনো রকম সুরাহা বা ভালো হয়েছিলেন? না, ডাক্তার বলে দিয়েছিল, হাড়ের ডাক্তারকেও দেখিয়েছি, বলে দিয়েছিল এখন এত বেশ হয়ে গেছে 79। এই বয়সে আপনার ঠিক হওয়ার নয়, এটা আপনাকে বলে দিয়েছিল। যন্ত্রণা ওষুধ দিত, ক্যালসিয়াম দিত, ওতে যা। আর বাথরুমে প্রবলেম ছিল। আচ্ছা। জ্বর হয়ে যেত 103-4। আচ্ছা। খাটে উপরে আমি লড়তে চড়তে পারতাম না, বাথরুম পর্যন্ত যেতে পারতাম না। তারপর আপনি ডক্টর শর্মার কাছে এসেছিলেন। আপনি ডক্টর শর্মার কাছে কতদিন চিকিৎসা করছেন? এই 2-2.5 মাস। 2 মাস। এই 2 মাসে ডক্টর শর্মার ট্রিটমেন্টে এখন আপনি কেমন আছেন? আমি বলি উনি জাদুকরে আছে। জাদুকর? কেন ডাক্তারবাবু, কি জাদুকর? জাদুঘর আমার মতন আমি একদম হাত এমনি করতে পারছিলাম না। আচ্ছা, হাত তুলতে পারতেন না? হাত পা পুরো সেটা যেরকম যন্ত্রণা, রক্ত নেই। হাঁটা চলাও করতে পারতেন না? হাঁটা চালা, পা তুলতে পারতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে ডক্টর শর্মার ট্রিটমেন্টে সুস্থ আছেন অনেক। আর আপনার যে হাঁটা চলার প্রবলেম ছিল, এখন সে প্রবলেমটা মিটে গেছে? মিটে গেছে বলে একটুখানা, যেরকম 20 থেকে 19 আমি ঠিক আছে। মানে আগের থেকে হাঁটা চলাটা ভালো হয়েছে আপনার? অনেক অনেক ভালো হয়েছে। অনেক। তাহলে এখন আপনি সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছি। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গাঁতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা। এখন সুগারটা এখন পুরো। কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা, মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের উপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? আপনার নাম? ঝর্ণা বোস। কোথায় বাড়ি আপনার? হাওড়া ডুমুরজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আর অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? মানে অস্টিওআর্থ্রাইটিস। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, তখনই একটু ভালো ছিল, তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন?
দু মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ করি। মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনি হ্যাঁ। নাম? মায়া সাহা। কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। এই যে তিনটে যে রোগ আপনার হয়েছে, এই তিনটে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? তিনটে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না, করাতেন না। হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরাহা পেতাম, আবার মানে যতক্ষণ ওষুধ খেতেন ভালো থাকতেন, আবার যেই কি সেই। এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন তো? আগে থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? তোমার নাম? রুনা মান্না। কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি ভুগছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রণাটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। সঞ্জশ্রী সানা। কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইসিস আছে। তার জন্যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকি, না খেলে আবার ব্যথা আবার যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস ওষুধ খেয়েছেন? পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের যে একটা পার্ট আছে? না। আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই আগের থেকে মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ভালো আছেন। ফিরে এলাম আবারও আপনাদের সাথে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান নিয়ে। আমাদের সাথে আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আর আমরা আলোচনা করছিলাম আজকে গুরুত্বপূর্ণ আলোচনা, বারবার করে বলেছি যে এই অনুষ্ঠানগুলো আপনারা একদমই একদমই দেখবেন না, এটা করবেন না, সবসময় এই অনুষ্ঠানগুলো ফলো করবেন, কারণ এগুলো আপনাদেরই উপকারে আসবে। আজকে আমাদের স্কিন রিলেটেড প্রবলেম নিয়ে কথা হচ্ছে, স্কিন রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলছি। স্কিনের ব্যাপারে আমি আরও কিছু কোয়েশ্চেন আপনাদের তরফ থেকে ডাক্তারবাবুর কাছে রাখবো, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তে কোন বন্ধু আমাদের সাথে রয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি বইঘাটি থেকে বলছি। একটু জোরে বলবেন, ঠিক করে বলুন, শুনতে পেলাম না। বইঘাটি থেকে বলছি। আচ্ছা বেশ, কি সমস্যা আছে? আমার চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে না, সেই জন্য আমি ফোন করেছিলাম। আচ্ছা, কত বয়স কত এখন? আমার 25 বছর বয়স। চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে। রাতে ঘুম হয় ঠিক মতো? রাত্রিবেলায় কি ঠিক করে ঘুম হয়? ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন। না, হয় না। আচ্ছা, কেন এত মানে রাত্রিবেলা ঘুম না হওয়ার কি কারণ আছে? অনেক রাত্রির করে শোয়া হয়? হ্যাঁ, রাত্রি হয়ে যায় একটু। আচ্ছা, আর খাদ্য খাবার ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেন তো? যেমন খাই না, খাওয়া দাওয়ার পরিমাণ ঠিকঠাক মতন আছেন তো, সেটা বলছেন? আছে। আচ্ছা, তেল মশলা ঝাল খুব বেশি খাওয়া হয় না এমনি নরমাল? তেল মশলা এই নরমালি ঘরের খাবার মানে খাওয়া হয় মোটামুটি। আচ্ছা, আপনি যে ইসে করছেন, আপনার আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নেই, চোখের নিচে দাগ পড়ে যাচ্ছে সেজন্য। আচ্ছা, এর জন্য আগে কোনো কিছু করেছেন চোখের নিচে দাগ তোলার জন্য? না, কিছু করেনি। শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, চোখের নিচের দাগ কেন পড়ে আগে জানুন, আগে কারণগুলো বুঝতে হবে, আপনি চিকিৎসা করলে ওটা ভালো করতে পারবেন। না হলে তো যে যেটা বলবে সেটাই আপনি করে নেবেন, ঠিক আছে? ওই ভুল করবেন না, আগে শুনুন। প্রথম কথা হচ্ছে
চোখের নিচে দাগ পড়ার একটা বড় কারণ হচ্ছে যদি আপনার শরীর বিশ্রাম না পায় ঠিক করে, ক্লান্তি থাকবে শরীরে, ঠিক আছে, শরীর বিশ্রাম পাচ্ছে না, রাত্রেবেলা ঠিক মতো ঘুমোতে হবে যাতে ঘুমটা একদম সাউন্ড স্লিপ হয়, মানে একবার ঘুমোলে একদম সকালবেলা ঘুম ভাঙবে এরকম ঘুমোতে হবে, ঠিক আছে। এই রকম ঘুম হলে দেখবেন শরীরটা ঝরঝরা থাকবে, পরের দিন আপনার কাজ করতেও ভালো লাগবে এবং সারা রাত্রে কি করে শরীর নিজের ক্ষয়ক্ষতিগুলো ঠিক করে, তাহলে সারাদিনে আপনি যা ক্ষয়ক্ষতি হচ্ছে, যা পরিশ্রম করছেন, সেগুলো রাত্রে ওইগুলো সব ঠিক হয়ে যায়। দ্বিতীয় কথা, আপনি যে খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে যদি পুষ্টি না থাকে ঠিক মতো, আপনি হয়তো অনেক দামি জিনিস খান, দামি জিনিসে পুষ্টি হবে এরকম কোনো কথা নেই, ঠিক জিনিসটা আপনি খাচ্ছেন কিনা দেখতে হবে, আপনার হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা দেখতে হবে, হিমোগ্লোবিন কম না কি এগুলো দেখতে হবে। তারপরে আরেকটা যেটা ব্যাপার আছে, আপনার দুশ্চিন্তা আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। এছাড়া যদি দেখা যায় এগুলো পাশাপাশি আরও কোনো ভেতরের সমস্যা আছে, শারীরিক ভেতরের সমস্যা আছে, তাহলে কিন্তু ওটাকেও ঠিক করতে হবে। এর জন্য আপনার একটাই করণীয়, এখন কিছুই না, নিজে থেকে আর কিছু তো করার মতো নেই, আপনার কি করতে হবে, আসতে হবে এনভিপিতে, যে ফোন করে জেনে নিন আপনার কাছাকাছি কোথায় চেম্বার আছে, সেখানে এসে দেখাবেন, দেখিয়ে ট্রিটমেন্ট করলে এটা ঠিক হয়ে যাবে। তো যেটা বললেন ডাক্তারবাবু যে একদম শুধুমাত্র কিন্তু বাড়িতে বসে সলিউশন পাওয়া যায় না, যেটুকুনি ডাক্তারবাবুরা আপনাদের সমস্যাটা শুনে বলেন সেটা কিন্তু জাস্ট সমস্যাটা শুনে ওনারা বলছেন এটা প্রাথমিক চিকিৎসা, আর মানে আদৌ আপনার সেই সমস্যাটা কতটা রয়েছে বা কতটা বেড়ে গেছে সেগুলো তো আর এখান থেকে বসে বোঝা যায় না, স্টুডিও থেকে বসে, সেগুলো কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন আছে, কিছু রিপোর্ট করার প্রয়োজন আছে, সেই কারণে কিন্তু আপনাদেরকে চেম্বারে যোগাযোগটা করতেই হবে। চেম্বারে যোগাযোগ না করলে আপনি পুরোপুরি কিন্তু সুস্থ হতে পারবেন না। ভালো করে সুস্থ হওয়ার জন্য চেম্বারে যোগাযোগটা ভেরি মাস্ট। পরের বন্ধু চলে এসেছেন, দেখিনি কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বিকাশ সামন্ত কথা বলছি, হলদিয়া থেকে। আচ্ছা, কি সমস্যা আছে আপনার? সমস্যা বলতে এটা একটু অন্য ধরনের সমস্যা, জানি না কিভাবে এটা ঠিক হবে, তাও বলছি আর কি। যখনই আমি রোদে বেরোই তখন হচ্ছে মাথা খুব যন্ত্রণা হয় আর কি, এই জন্য আমি খুব বেশিরভাগ সময় আমি বাড়িতেই থাকি, বুঝতে পেরেছেন। তো ডাক্তারকেও দেখিয়েছিলাম, বলছে ওটা কোনো সমস্যা নয়। এটা কি কথা, এটা কি করব সেটাই সমস্যা নয় আবার কি, প্রত্যেকটা ব্যক্তি যারা বাইরে যায় সবার তো একই জিনিস হয় না, আপনার কেন হচ্ছে, তাই না? নিশ্চয়ই, তার মানে সমস্যা রয়েছে। আচ্ছা, আপনার কি ঠান্ডা লাগার ধাত আছে? হ্যাঁ ঠান্ডা লাগার ধাত আছে। আচ্ছা, আপনি শুনুন আমি বলছি। দেখুন, এটা মেইনলি কি হয়, অনেক সময় সাইনোসাইটিস বলে, ঠিক আছে, আমাদের সাইনাস পয়েন্ট আছে এখানে, সাইনাস পয়েন্ট চোখের ওপরে আর চোখের নিচে থাকে, এই জায়গাগুলোতে অনেক সময় কফ জমে। যখন এখানে কফ জমবে ওখানে তখন কিন্তু একটা ব্যথা হয়। যখন আমাদের সর্দি লাগে এখানে অটোমেটিক জমতে থাকে, তখনই দেখবেন মাথা নিচু করলে ব্যথা লাগে, তখন ভেপার নিলে আরাম লাগে, এগুলো আমরা দেখেছি। অনেকের ক্ষেত্রে ক্রনিক, সারা বছরই কিন্তু ওখানে সর্দি কাশি জমে থাকে, সর্দি জমে থাকে এবং মিউকাস জমে থাকে অ্যাকচুয়ালি, এবং সেখান থেকে যখনই রোদের মতো টেম্পারেচার বেশি হবে, যেখানে ভিড় হবে, অতিরিক্ত কষ্ট হবে, যেখানে পরিশ্রম বেশি হবে, এই সব টাইমে কিন্তু দেখা যায় এই ব্যথাগুলো পট করে বেড়ে যায়, ঠিক আছে। আপনার ক্ষেত্রে সেটা সেই ধরনেরই কিন্তু এটা প্রবলেম, এটাকে ঠিক করা যায়। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে দেখা যাবে যে হয়তো 1-2 মাসের মধ্যে আপনার এটা ঠিক হয়ে গেছে। এবং ঠিক হওয়াটা মানে ওই ব্যথা কমিয়ে দেওয়া নয়, রোদে গেলে ব্যথা হবে না ওটা না, যে কারণে ব্যথাটা হচ্ছে সেইটাই ঠিক হয়ে যাবে, তাহলে আর কোনোদিনই ব্যথা হবে না। রোদে বেরোন, ঘরে থাকুন, কোনো সমস্যা নেই, ভিড়ে থাকুন, বেশি কাজ করুন, কোনোটাতেই প্রবলেম হবে না। এটা করুন। আর আপাতত ডেইলি যখন বেরোবেন হয় টুপি পরে, নাহলে একটু ছাতা ব্যবহার করুন বা অতিরিক্ত রোদটাকে অ্যাভয়েড করুন, এগুলোতে সারবে না কিন্তু কষ্টটা আপনি পাবেন না। এবার ট্রিটমেন্টটা করলে আপনি সেরে যাবেন এবং পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে, তখন আর আপনার ছাতাও নিতে হবে না, আপনার টুপিও পরতে হবে না, নর্মালি আরও 5টা লোক যেভাবে চলাফেরা করে আপনিও করতে পারবেন। এবার একটু আলোচনাতে ফিরে আসবো। আচ্ছা স্যার, একটা কথা বলুন যে এটা মানে এটা অনেকের ক্ষেত্রে শোনা যায়, অনেকেই এটা বলছে যে বয়সের থেকে বেশি বার্ধক্য লাগছে বা অল্প বয়সে, মানে একটা অত বয়স হচ্ছে না, হয়তো তার মাত্র হয়তো 40 বছর কি 45 বছর বয়স, কিন্তু সেই বয়স থেকেই স্কিনটা কোথাও একটা কুচকে যাচ্ছে, মানে এটা কোচকানো বডি স্কিনটা হয়ে যাচ্ছে, কেন হচ্ছে স্যার? দেখুন, স্কিনের মধ্যে আমাদের কোলাজেন বলে একটা পদার্থ থাকে, ঠিক আছে, ওই কোলাজেনের কাজ হচ্ছে স্কিনটাকে টাইট করে রাখা। আচ্ছা, সেটা আমরা কোত্থেকে পাই? আমাদের জন্মানোর সাথে সাথেই থাকে। এবার সেটাকে আমরা ঠিক রাখার জন্য খাবার খেতে হবে।
বিভিন্ন ধরনের ফল খেতে হয়, ভেজিটেবলস খেতে হয়, যেগুলো থেকে আমরা কোলাজেনগুলো পাবো ঠিক মতো। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের যে ধরুন কারো 40 বছর বয়স লাগছে, তার হাত পা কুঁচকে গেছে, মুখ কুঁচকে যাচ্ছে এবং মনে হচ্ছে যেন 55-60 বছর বয়স হয়ে গেছে, তাই তো? তো এটার কারণ হচ্ছে কোলাজেন সেখানে অভাব হয়। এবার কোলাজেনের অভাবটা হয় কেন, এটাই বুঝতে হবে। আমাদের যে মানসিক চাপ, সেখান থেকে কি হয়, আমাদের হরমোনাল গন্ডগোল হয়, যেখানে আমাদের মানে বাজে হরমোনটা বেশি বেড়ে যায় মানসিক চাপ থেকে। বাজে হরমোন যখনই বেড়ে যাবে, তার যে বাজে গুণ, একটা সব কিছুর ভালো গুণ থাকে, একটা বাজে গুণ থাকে। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, মানুষের মধ্যে কিছু ভালো কোয়ালিটি থাকে, কিছু খারাপ। একজন পুরো খারাপ হয় না, একজন পুরো ভালো হতে পারে না, ঠিক আছে? যার মধ্যে যেটা বেশি মানুষ তার সেটাই দেখতে পায়। যার ভালো কোয়ালিটি বেশি তাকে বলবে মানুষ ভালো, যার খারাপ কোয়ালিটি বেশি তাকে মানুষ বলবে খারাপ। শরীরের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রেও কিন্তু তাই। যার মধ্যে ওই হরমোনটা বেশি বেড়ে যাবে, খারাপ হরমোনটা শরীরকে নষ্ট করবে, তখন তাকে দেখতে বয়স লাগবে বেশি। যার মধ্যে ভালো হরমোনটা থাকবে, সে আনন্দ থাকবে, সবসময় খুশিতে থাকছে, মজা করছে, আনন্দ করছে, তার মধ্যে দেখবেন স্কিনও কিন্তু তার ভালো রয়েছে, কারণ তার মধ্যে ভালো হরমোনটা সবসময় বেশি থাকছে। এইটা হচ্ছে কারণে হরমোনাল ইমব্যালেন্স। দ্বিতীয়ত হচ্ছে আমাদের হচ্ছে কি হয়, আমরা অতিরিক্ত পরিশ্রম করি কিন্তু নিজের জন্য যত্ন নিই না, রাত্রে জেগে থাকছি, সেখান থেকেও কিন্তু স্কিন ড্যামেজ হবে। এইভাবে বয়সের ছাপ তাড়াতাড়ি পড়ে যাবে, কারণ রাত্রিবেলায় আমাদের সব ক্ষয়ক্ষতিগুলো রিপেয়ার হয়, ঠিক হয়। এবার রাত্রেই যদি আপনি জেগে থাকেন, তাহলে আপনার ক্ষয়ক্ষতিটা ঠিক হবে কোত্থেকে? পরের দিন আবার কাজ করছেন। এই করতে করতে একটা মানুষ কিন্তু একদম তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তাকে দেখতে খারাপ হয়ে যায়। দেখবেন যাদেরই খুব কষ্টের দিক দিয়ে জীবনযাপন করে, যাদেরই খুব মানসিক চাপ থাকে, যারা অতিরিক্ত পরিশ্রম করে, তাদেরই দেখবেন এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি চলে এসেছে। আপনি দেখবেন একজনকে ছোটোবেলায় খুব ভালো লাগছিল তাকে দেখতে, সে যখন পড়াশোনা করতো, হঠাৎ দেখলেন যখন যার 35-40 বছর, কী রে তুই দেখতে এমন কেন হয়ে গেছিস? এইটা কেন? কারণ দেখবেন খুঁজে তার ভেতরে হয় তার খাদ্য খাবারের ধরন বদলে গেছে, দেখবেন সে নেশা করছে, অথবা দেখবেন তার মানসিক চাপ বেড়ে গেছে। এইগুলোই কারণ। এগুলোর থেকে কিন্তু যদি বেরিয়ে আসতে হয়, প্রপার চিকিৎসা করতে হবে এবং তার পাশাপাশি নিজেকে ঠিক রাখার জন্য একটা মানে নিজেকে প্রমিস করতে হবে যে হ্যাঁ আমি নিজেকে ঠিক করব। তার পাশাপাশি ওষুধ নেবেন। ওষুধ নিলে কিন্তু দেখবেন আপনি কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছেন। আপনার ক্ষেত্রেও কিন্তু তাই হবে। হ্যাঁ, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা দেওয়ার আছে, কিন্তু সেটা বলার আগে আমি একটা কথা বলবো যে আপনারা যখন লাইভ প্রোগ্রামে ফোন করবেন, একটু খেয়াল রাখবেন যে আপনি কিন্তু এখানে অন এয়ারে আছেন। আপনি যদি লাইভ প্রোগ্রামে ফোন করে যদি আশেপাশের ব্যক্তিদের সাথে কথা বলেন বা কোনো মিউজিক চালিয়ে রাখেন, তাহলে কিন্তু আমাদের এখানে অনুষ্ঠানটা চালাতে খুব অসুবিধা হয়। আর সেই কারণে কিন্তু বাধ্য হয়ে লাইনটা ডিসকানেক্ট করে দিতে হয়। আপনার সমস্যাটা নিয়ে আপনি অনেক কষ্ট করে এখানে ফোন লাইনটা পাচ্ছেন, আপনার সমস্যাটা আপনি এখানে শেয়ার করতে পারছেন না, ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারছেন না। তো মানে আমাদের লাইনটা ডিসকানেক্ট করতে খারাপ লাগে, কিন্তু বাধ্য হয়ে আমরা এটা করি। তো নেক্সট টাইম থেকে যেই কল করবেন না কেন লাইভ প্রোগ্রামে একটু খেয়াল রাখবেন এই জিনিসগুলো যাতে মেনটেন করে কলটা করা যায়। হ্যাঁ, এবার যেই গুরুত্বপূর্ণ বার্তাটা আপনাদের জন্য সেটা হচ্ছে এই মাসে আপনারা কোথায় কোথায় চেম্বার পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। 8 তারিখ সেপ্টেম্বরের 8 তারিখে আপনারা পাচ্ছেন বাঁকুড়া, দুর্গাপুর এবং কৃষ্ণনগরে চেম্বার। 9 তারিখে সেপ্টেম্বরের 9 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন বোলপুরে। 12 তারিখে আপনারা পাচ্ছেন গঙ্গারামপুরে চেম্বার। 13 তারিখে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি ও শিলচরের বন্ধুরা। আর 14 তারিখে আপনারা পাচ্ছেন খড়গপুর, হলদিয়া, কুচবিহারে। 15 তারিখে আপনারা পাচ্ছেন আগরতলা, জামশেদপুর, আরামবাগ ও মালদাতে চেম্বার। 16 তারিখ পেয়ে যাচ্ছেন আপনারা হেরিয়াতে। 22 তারিখ পাচ্ছেন দিল্লিতে ও গৌহাটিতে। দিল্লি এবং গৌহাটির বন্ধুরা একটু ভালো করে শুনবেন, 22 তারিখ সেপ্টেম্বরের 22 তারিখে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। আর 23 তারিখে সেপ্টেম্বরের 23 তারিখে আপনারা পাচ্ছেন অবশ্যই ডিব্রুগড় ও বনগাঁতে চেম্বার। আর অক্টোবরের 27 তারিখে পেয়ে যাচ্ছেন মুম্বাইতে চেম্বার। মুম্বাইয়ের জন্য মানে এটা খুব বড় একটা সুখবর যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার আপনারা আগামী দিনে পাচ্ছেন 27শে অক্টোবর। আর 20শে নভেম্বর মানে নভেম্বরের 20 তারিখে আপনারা চেম্বার পাচ্ছেন ব্যাঙ্গালোরে।
এখন থেকে তাহলে এত আগে থেকে আমরা চেম্বারগুলো ডিক্লেয়ার করে দিলাম, যার জন্য সেটা হচ্ছে আপনাদের সুবিধার্থে, আপনারা যাতে চেম্বারগুলো এখন থেকে জেনে, যারা চাইছেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনাদের শারীরিক ট্রিটমেন্ট করাতে ডাক্তারদের সুপরামর্শটা নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু এখন থেকে আমরা চেম্বারগুলো ডিক্লেয়ার করে দিলাম। আপনারা চেম্বারগুলো এখন থেকে মুম্বাই, দিল্লি বলুন, গৌহাটি বলুন, দিল্লি বলুন, এছাড়া যে বাদবাকি যে চেম্বারগুলো বললাম, এই সমস্ত জায়গার বন্ধুরা যদি চান তাহলে এখন থেকে কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে বুকিংটা করতে শুরু করুন, কারণ বুকিং ভেরি মাস্ট। আগে থেকে বুকিং না করে চেম্বারে গেলে কিন্তু পরিষেবা দেওয়াটা পসিবল হবে না। সেই কারণে বুকিং নাম্বারটা হেল্পলাইন নাম্বারটা আপনারা একটু নোট ডাউন করুন। আমি বলে দিচ্ছি, আরেকবার রিপিট করছি, 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার আছে, এই দুটো নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে তবেই চেম্বারে আসবেন। হ্যাঁ, এবার আমরা আলোচনাতে ফিরে আসবো, যে আলোচনাটা আমরা করছিলাম। ডাক্তারবাবু, আমরা তো আগে কথা বললাম যে আপনারা বললেন যে স্কিন কুঁচকে যাওয়ার প্রবলেমটা বললেন। আরেকটা যেটা স্কিনের আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে সবার একটা কমপ্লেন যে যখন আমরা বাইরে বেরোচ্ছি, যতটুকু পোর্শন আমাদের বডির খোলা থাকছে, হাতের পোর্শন বলুন, ফেসের পোর্শন বলুন, গলা বা ব্যাকের পোর্শন যতটুকু খোলা থাকছে ততটুকু ট্যান পড়ে যাচ্ছে। এটা হচ্ছে বিরাট প্রবলেম, তো এটা নিয়ে একটু বলুন। হ্যাঁ, ট্যানের প্রবলেমটা যেটা বলছিলাম, ওই ছোট থেকে বড় সবার জন্য কিন্তু একই জিনিস, যে সেটা প্রোটেকশন করতে হবে সূর্যের আলো থেকে। সেখানে কিন্তু আমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে। এবার আপনার জন্য কোন সানস্ক্রিনটা উপযুক্ত সেটা দেখতে হবে, কোন সানস্ক্রিন SPF কত আছে সেগুলো জানতে হবে। এবার কোন পরিবেশে আপনি থাকছেন, আপনি ঠান্ডার দেশে থাকছেন না গরমের দেশে থাকছেন, আপনি সমুদ্রের পাড়ে থাকছেন না পাহাড়ের কাছাকাছি থাকছেন, এরকম সব কিছু নিয়ে কিন্তু ঠিক করা হয় আপনার সানস্ক্রিনটা SPFটা কত। সাধারণত আমাদের এইসব পরিবেশে 30 SPF সানস্ক্রিন কিন্তু ইউজ করলে ভালো। তবু আমাদের এক্সপার্টদের কাছ থেকে একটু আপনার শুনে নিতে হবে যে আপনার স্কিন টাইপের জন্য। যে আমাদের কলকাতা শহরে যেমন প্রচন্ড গরম পড়ে, 40 ডিগ্রি তাপমাত্রাতে কতটাও SPF থাকলে ভালো হয়? দেখুন, আপনি এখানে 30তেই হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি কোথায় বলছি যে অতিরিক্ত গরম, ধরুন আপনি মরুভূমি জায়গায় আছেন, সেখানে SPFটা বেশি। আপনি প্রচন্ড ঠান্ডার জায়গায় আছেন, যেখানে আপনি বরফ দেখতে গেছেন, সেখানে SPFটা বেশি হওয়া উচিত। এবার আপনি কি তা বলে কি যদি 30-এর জায়গায় 40 লাগিয়ে ফেলেন বা 50 লাগান, আপনার ক্ষতি হবে? ক্ষতি হবে না। হ্যাঁ, এবার যেখানে 50 দরকার সেখানে 30 করলে সেখানে কাজটা অতটা হবে না। SPF মানে কি? সান প্রোটেকশন ফ্যাক্টর, মানে তার মধ্যে ফ্যাক্টরটা কত পার্সেন্টেজ আছে। যদি 30 হয়, 30 থেকে 50 বেশি, যেটা ব্রড স্প্রেকট্রাম বলা হয়, ঠিক আছে। এইভাবে ওগুলো বাঁচতে হয় এবং আপনার স্কিন টাইপ অনুযায়ী ঠিক করতে হবে আপনি জেল বেস ইউজ করবেন না ক্রিম বেসড ইউজ করবেন না লোশন বেসড ইউজ করবেন, কোন সিজনে যাচ্ছেন, কোথায় কোন সিজনে আপনি চলাফেরা করছেন, ঘর থেকে বেরোচ্ছেন, এগুলোর উপর নির্ভর করে। এর জন্য সব হেল্প কিন্তু আপনারা আমাদের এখানে এলে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বেশ, পরবর্তী বন্ধু অপেক্ষা করছেন, একটু কথা বলে নেওয়া যাক। কে আছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি গঙ্গারামপুর থেকে বলছি। আচ্ছা, গঙ্গারামপুর থেকে কি সমস্যা আছে বলুন। আমার নাম গীতা ঘোষ, বয়স 55 বছর। আচ্ছা, সমস্যা কি আছে বলুন। সমস্যা পড়ে গেছিলাম 2 মাস 2.5 মাস হইলো, পরে যে আমার হাঁটুর মধ্যে চির ধরছে। ওটা কি প্লাস্টার করেছেন? কিন্তু ক্যালসিয়াম দিচ্ছে, নিজয়েন দিচ্ছে, খাচ্ছি, কমতেছে না, তো হাঁটতে পারতেছি না। আপনার ওজনটা কত? ওজন 57 কেজি। 57 কেজি, আচ্ছা। আপনার চেহারা কি মোটা না রোগা? মোটাও না রোগাও না, ঠিকঠাক চেহারা। আচ্ছা, আপনার 55 বছর হয়েছে, আপনার কি মেনোপজ হয়ে গেছে? হ্যাঁ, মানে পিরিয়ডস বন্ধ হয়ে গেছে? বুঝতে পারলাম না। আপনার মাসিকটা কি বন্ধ হয়েছে? আপনার তো হ্যাঁ মাসিক বন্ধ হয়ে গেছে, তাও থাইরয়েড আছে, সুগার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রেসার আছে। দেখুন, আপনার অনেকগুলো সমস্যা, আয়ুর্বেদে কিন্তু সবগুলোরই চিকিৎসা রয়েছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। গঙ্গারামপুরের ডেটটা আমরা আরেকবার বলে দিচ্ছি, একদম 12 তারিখ রয়েছে, সেপ্টেম্বরের 12 তারিখে, এই মাসের 12 তারিখে রয়েছে গঙ্গারামপুরে। আমরা এত কষ্ট করে আপনাদের জন্যই যাচ্ছি, আপনাদের টেনশন করার কিচ্ছু নেই। এবং ওখানে যে চিকিৎসাটা পাবেন, আপনার যতগুলো সমস্যা আছে সবগুলোই কিন্তু একটা একটা করে ঠিক করা যাবে। সুগারের সমস্যা,
একটা টাইম এমন আসবে আমাদের এখানে চিকিৎসা করলে আপনার সুগারের কোনো ওষুধই খেতে হবে না, আমাদের ওষুধও খেতে হবে না, ঠিক আছে? হ্যাঁ আমি ওটাই বলে দিচ্ছি, সবগুলোই বলছি, আপনি শুনতে থাকুন, টিভিতে শুনুন, আমি বলছি টিভিতে শুনুন। দ্বিতীয় কথা যেটা হচ্ছে আপনার যে হাঁটুতে চিড় ধরেছে, আপনি প্লাস্টার করেছেন কি করেননি জানি না, আপনি ওখানে যেতে হবে, ওখান থেকে আপনাকে গাইড করবে কিভাবে চলাফেরা করতে হবে প্রথম কথা। কারণ হাঁটুর বা যে কোনো ভাঙা জায়গায় যদি সেইটা জয়েন্টটা ঠিক মতো না হয় সারা জীবন সেটা নিয়ে ভুগতে হবে, ঠিক আছে? তার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, আমাদের পঞ্চকর্মা থেরাপি আছে, এগুলোর মাধ্যমে আয়ুর্বেদের মাধ্যমে এগুলো সব ঠিক হয়ে যায়। এইবার ডাক্তারবাবু আপনাকে সামনাসামনি দেখে বুঝবে যে তার কতটা সময় লাগবে, কিভাবে হবে না হবে, ঠিক আছে? তৃতীয়ত আপনার প্রেশার আছে, প্রেশারের সমস্যাও একদিন দেখবেন ঠিক করা যাবে, একটা একটা করে ঠিক করুন, ঠিক আছে? আর যেটা আপনার বেশি এখন দরকার সেটা ডাক্তারবাবু সবগুলোই বলবেন ডাক্তারবাবুকে, যেটা উনি মনে করবে যে হ্যাঁ আগে এইটা কমাতে হবে, তাহলে উনি ওটা ওইভাবে চিকিৎসা করে করে আস্তে আস্তে কমিয়ে দেবে। এবং ওজনটা যাতে না বাড়ে তার জন্য মাথায় রাখবেন, বেশি ভাত খেয়ে নেবেন না, বেশি রুটি খাবেন না, শাকসবজি বেশি খাবেন, মাছ মাংস ডিম সবই খেতে পারেন, অতিরিক্ত তেল মশলা দিয়ে খাবেন না। থাইরয়েড যাতে মেনটেন থাকে সেটা মাথায় রাখতে হবে, কারণ থাইরয়েড থেকে কিন্তু মানুষ মোটা হয়ে যায়, ঠিক আছে? আপনারকে না সামনাসামনি দেখলে আমরা বুঝতে পারবো না যে মোটা মানে ফ্যাট আছে নাকি বেশি, ফ্যাট বেশি থাকলে তাহলে কিন্তু এটা সমস্যাগুলো হয়। আরেকটা যেটা আপনার যে পিরিয়ডস বন্ধ হয়েছে এই সময় কি হাড়ের মধ্যে না একটা ভেতরে ভেতরে হাড়গুলো ক্ষয় হতে থাকে, যেটাকে অস্টিওপোরোসিস বলে, এবং তখন ওই যে একটু পড়ে গেলে এরকম ভেঙে যায় হাড়, ঠিক আছে? অনেকেরই হয় এটা। সাবধানে থাকবেন, চলাফেরা সাবধানে করবেন, মানে যাতে পড়ে না যান, এইটা মেনটেন করবেন সব সময়। আর ট্রিটমেন্টটা করিয়ে নিন, 12 তারিখে আছে, এখনই নাম লিখিয়ে নেবেন আমার সাথে কথা বলে, এখনই নাম লেখান। বেশি পেশেন্টকে দেখা হয় না বাইরে, শুধু যারা নাম তাড়াতাড়ি লেখাতে পারে তাদেরকেই দেখা হয়, ঠিক আছে? আমাদের ওখানে চেম্বার শুরু হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেল, ওখানে গিয়ে দেখিয়ে নিন, এই সমস্যাগুলো আস্তে আস্তে সবগুলোই কমবে। একদম। স্ক্রিন রিলেটেড আরও কোয়েশ্চেন আছে, তার মধ্যে থেকে আমি একটা কোয়েশ্চেন করব যে এখন মানে প্রচণ্ড পরিমাণে দেখা যায় যে অনেকের মুখে দেখা যায় যে আঁচিল, ছোট 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 মুখে আঁচিল হয়তো ভর্তি হয়ে গেছে, বা অনেকের মুখে দেখা যায় যে প্রচণ্ড দাগ স্পট, কিন্তু অনেকে এটা বলে ডাক্তারবাবু যে এটা নাকি বয়সের ছাপ, তো এটা কি বিষয়, এটা একটু জানতে চাই। হ্যাঁ এটা একটা ঠিক, এটা বেশি বয়সেই হয় সাধারণত, একদম ছোটদের এগুলো হয় না। আর তবে কেন হয় এটা জানার দরকার আছে, এটা জানার দরকার এই জন্যই যে এই যে ডার্ক স্পটগুলো হয় 2-3টে, মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ডার্ক স্পটগুলো মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, আঁচিলটা পুরুষদের ক্ষেত্রে বেশি হয়, দেখা গেছে, ঠিক আছে? এগুলো কারণ হরমোনাল চেঞ্জ হয়, বয়স বাড়ার সাথে সাথে হরমোনাল চেঞ্জ হয়, যেহেতু চেঞ্জ হয় সেখানে তার কিছু প্রভাব ফেলে দেয়। এবার ওই হরমোনাল যে চেঞ্জ হচ্ছে তার যেটা খারাপ এফেক্ট যখন স্কিনে পড়ে তখন দেখা যায় যে মেচেদার মতো কালো ডার্ক স্পট যেগুলো আপনি বলছেন সেগুলো চলে আসে। আর তার সাথে আঁচিল যেগুলো আছে, আঁচিলটা কিন্তু একটা জানবেন এটা একটা ভাইরাল ইনফেকশন, এটাকে বলা হয় যেই ভাইরাসটা এটাকে অ্যাটাক করে ওটাকে বলা হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসটার জন্যই কিন্তু এই আঁচিলগুলো তৈরি হয়। তার মানে কি, আপনার যদি মুখে আঁচিল আছে দেখা গেল আজকে 4-5টা আছে, 1 বছর পর দেখবেন ওগুলো বেড়ে গেছে, প্রথম কথা, সাইজেও বড় হতে পারে আস্তে আস্তে। তৃতীয় কথা যেটা, সেটা হচ্ছে আপনি যে টাওয়েলটা বা রুমালটা ব্যবহার করছেন বা যেই বালিশে শুচ্ছেন সেই বালিশে যদি অন্য কেউ শোয়, বা আপনার টাওয়েল ব্যবহার করা টাওয়েল ঠিকমতো ধোয়া হয়নি আরেকজন ব্যবহার করছে, আপনার বাড়ির কেউ ব্যবহার করছে, বা আপনার পড়া জিনিস আরেকজন পড়ছে যেখানে ধরুন আঁচিলগুলো আছে, তাহলে কিন্তু তারও হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এবং সেখান থেকে দেখা যায় একটা বাড়িতে হাজব্যান্ডের হলে ওয়াইফেরও হয়, বাচ্চা ছেলে মেয়েদের হলে মানে ছেলে মেয়েদের হলে মা বাবারও হয়, এরকম দেখা যায়, ঠিক আছে? তার জন্য সাবধান, এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, একটা ভাইরাস, এটা মানুষের, এটা মৃত্যুর ব্যাপার নেই, কিন্তু এইটা হলে দেখতেও খারাপ লাগে কিন্তু ছড়িয়েও যাবে। অনেক সময় কি হবে, সেখান থেকে ব্লাডও বেরোতে পারে ঘষা লেগে গেলে। এগুলো মাথায় রেখে চলতে গেলে কিন্তু আপনার ট্রিটমেন্টটা করাতে হবে, এনবিপিতে এলে আপনার এর ট্রিটমেন্ট পেয়ে যাবেন। একদম। আজকে কিন্তু হাতে সময় একদমই নেই, আমাদেরকে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। আগামী দিনে যতক্ষণ ফিরে আসছি ততক্ষণ কিন্তু আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন।